কি এই যে 4000 উপরে এখানে চলে আসছে 3000 এর 12 টাকা করে বাড়ছে additional CM from 3000 units মানে 3000 ইনটু কত 12 3000 ইনটু 12 কত হয় হ্যাঁ মানে 18,000 তাই তো সিএম বাড়বে আর কিছু বাড়বে আমরা যে অঙ্ক বলেছি এখানে বলেছি যে সিএম বাড়বে আর কিছু বাড়বে আর কিছু বাড়ার তো এরিয়া নেই আছে আর কিছু বাড়ার এরিয়া নেই তো টোটাল সিএম কত বাড়লো CM upward বাড়ো 30 is it তাই তো আর কি ডিক্রিজ of profit or cash flows 300 ইউনিট কমে যাচ্ছে সেখান থেকে আমরা কি কম প্রফিট পাবো 300 ইউনিট কোনটা কমলো আরে loss of contributions loss of CM from product আর তাই তো কত আর এর কন্ট্রিবিউশন কত ছিল আর ছিল 8 টাকা করে 300 ইনটু 8 300 ইনটু 8 which comes to 2400 তাই তো হ্যাঁ এইটাই পাবো না যদি আরম্ভ করি এইটা পাবো না আর কি অ্যাডিশনাল কস্ট লাগছে অ্যাডিশনাল কস্ট অ্যাডিশনাল ফিক্সড কস্ট কত টাকা লাগছে 22,000 আর লস অফ revenue from rental 6,000 মানে 5 বরং 60 6,000 টোটাল কত হয় 22 আর 6 28 30 30,400 তাহলে 30,000 আবার ইনক্রিজ হচ্ছে আর 30,400 ডিক্রিজ হচ্ছে তাহলে কি হলো 400 আমার লস হলো তাহলে আমরা প্রপোজড প্ল্যান করলে আমাদের আলটিমেটলি 400 টাকা লস হয়ে যাবে যদি আমরা ওইভাবে করতাম আগে ভাবে করতাম তো কি করতাম প্রথমে আমরা একটা কলমে করতাম এক্সিস্টিং প্ল্যানে আমার এত প্রফিট আর প্রপোজড প্ল্যানে এত প্রফিট ওই প্রফিটের পার্থক্য হচ্ছে আবার কি লস আর প্রফিট তাহলে সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি আর এই ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে আমরা ডিসিশন নিতে পারি যে আমার এই যে মানে 4,000 ইউনিট থেকে 5,500 ইউনিট হলো আর সিএম চেঞ্জ হলো তার মানে 4,000 যেটা এক্সিস্টিং বিক্রি করতাম তার 9,000 তো সিএম নেওয়াই আছে এটা তো আর চেঞ্জ হচ্ছে না এই 4,000 3 টাকা করে বাড়লো এই 3 টাকা আমি নিলাম 4,000 3 টাকা 12,000 টাকা আর 1,500 ইউনিট অ্যাডিশনাল হলো তার জন্য 12 টাকা করে সিএম বাড়লো তাহলে 1,500 ইউনিট বাড়লো মানে 8,000 টাকা টোটাল সিএম বাড়লো 30,000 টাকা
আর কি আমার 300 ইউনিট আর কমে গেল বিক্রি, তার মানে 8 3 2400 টাকা আমি পাবো না। আর এই যে প্রপোজ প্ল্যান আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমাকে 22,000 টাকা আমাকে কি করতে হবে, অ্যাডিশনাল এক্সপেন্সেস করতে হবে, সেটা হবে একটা ক্যাশ আউটফ্লো রেলিভেন্ট কস্ট। আর কি আমি যে 6,000 টাকা আমি ইনফ্লো আসতো বাইরের থেকে সেটা আমার আসা বন্ধ হয়ে যাবে, মানে সেটা আমার একটা লস হিসেবে আমি দিয়ে দিলাম, আসা বন্ধ হয়ে যাবে, ইনফ্লোটা বন্ধ হয়ে যাবে। তাহলে 6,000 টাকা দিলাম, দিলে আমার 30,400 টাকা হলো। তো 30,400 টাকাতে 30,000 বাদ দিলে 400 টাকা, মানে আমার বেনিফিট 400 টাকা কম হলো। তাহলে আমি প্রপোজ প্ল্যান নিব না, বোথ ফর্মে দেখিয়ে দিলাম। ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ হলে কি হবে, ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ কি সুবিধাটা কি, ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ খুব কুইক ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করে ডিসিশন নিতে পারে। আর ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে অসুবিধাটা কি, কুইক নিতে পারে কিন্তু কোনো জিনিস ম্যানেজমেন্ট মানে ভুল করার পসিবিলিটি বা স্কিপ করার পসিবিলিটি বাড়তে পারে। যার ফলে দেখা যাচ্ছে এখন 4,000 5,500 হয়েছে, 5,500 সে 1,500 ইউনিটের জন্য বাড়ছে 12টা করে সিএম করলো, কিন্তু 4,000 ইউনিটের আগে আমি যে সিএম করে রেখেছি সেইটা তো করেছিলাম 9 টাকা করে, এখন যে 3 টাকা করে বাড়লো সেটা তো আমি আর করলাম না। ওই যে স্লিপ করে গেলাম, মাইন্ড মানে স্লিপ করে গেলাম, সেই স্লিপটা যখন আমি গ্রস ফর্মে করবো তখন স্লিপটা হওয়ার চান্সেস আর থাকবে না। কারণ কি, তখন আমি 12,000 ইউনিটকেই আমরা কি করছিলাম, ওই 12 টাকা দিয়ে আমরা টোটাল 5,500 ইউনিটকে গুণ করে আমরা টোটাল সিএমটা আমরা বের করেছিলাম। সেখানে ওই ভয়টা আর নাই। ইনক্রিমেন্টাল অ্যানালিসিস করাটা ডিফিকাল্ট, বোঝাটা ডিফিকাল্ট, বাট কুইক ডিসপোজাল করা যায়, ডিসিশন মেকিংটা কুইক হয়। এখন যখন আপনারা বারবার করতে থাকবেন একই জিনিস, তখন কি হবে, তখন ভুলটা আর আপনারা করবেন না। একই জিনিস বারবার করছেন, এই অঙ্কটা মনে করেন 10 বার প্র্যাকটিস করলেন, বিভিন্ন মনে করেন যে আপনি দিলেন তথ্যগুলো বিভিন্ন ডিফারেন্ট দিলেন, বাট প্র্যাকটিস বেশিবার করলেন, তখন কি হবে, এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন আপনার কুইক ডিসপোজাল করাটা আপনার জন্য কোনো অসুবিধার মধ্যে পড়বেন না। কিন্তু আপনি যদি একবার করেন, বুঝে রাখেন একবার, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কি হবে, তাহলে আপনার ভুল করার চান্সেসটা বাড়বে। এরপরে আসেন, বুঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, পেজ নাম্বার 163। এটা আমরা একটা ওভারঅল একটা দেখলাম যে সেল কমলো, ফিক্সড কস্ট বাড়লো, এরকম একটা সিচুয়েশন দেখলাম। এরকম সিচুয়েশন আমাদের সচরাচর হয়েই থাকে। এখন রেলিভেন্ট কস্ট অফ মেটেরিয়াল, যেটা আমরা প্রথম মানে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এ বলে আসছি, সেই জিনিসটা এখানে একটা মানে ওয়েল ম্যাট্রিক্স করে দেওয়া আছে, ফ্লো করে দেওয়া আছে। আর ম্যাটেরিয়ালস already in inventory, are materials already in inventory, যদি yes হয় তাহলে will they be মানে replaced, মানে তাদেরকে রিপ্লেস করতে হবে, মানে ম্যাটেরিয়ালটাকে রিপ্লেস করতে হবে, বুঝতে পেরেছেন, প্রশ্ন হবে। তারপরে যদি yes হয় তাহলে রিপ্লেসমেন্ট কস্ট কি হবে, যদি yes হয় রিপ্লেসমেন্ট কস্টটা কি হবে, যদি yes হয় রিপ্লেসমেন্ট কস্টটাই হবে কি এর রেলিভেন্ট কস্ট, নতুন যে ডিসিশন নিচ্ছে তার রেলিভেন্ট কস্ট। আর যদি আর ম্যাটেরিয়ালস অলরেডি ইন ইনভেন্টরি বললাম নো, তাহলে কস্ট অফ পারচেস, যদি মনে করেন আমার ম্যাটেরিয়াল নাই, আমি যে দামে কিনবো সেটা আমার রেলিভেন্ট কস্ট। আর যদি ইনভেন্টরিতে থাকে সেখানে আমি বলবো যে এই জিনিসটা কি আমার ইনভেন্টরিতে আছে, যদি ইয়েস হয়, ইয়েস হলে কি হবে, তখন দুটো প্রশ্ন হবে। একটা হচ্ছে যে will they be replaced, রিপ্লেসড বলছে যে ইয়েস হলে রিপ্লেসমেন্ট কস্ট, আর নো হলে will they
be used for other process, other purposes. আর একটা প্রশ্ন করা হলো যে নোতে আর একটা প্রশ্ন করা হলো যে will they be replaced? No. তাহলে কি করা হবে? তাহলে কি আদার কোনো পারপাস যে তাদেরকে লাগানো হবে? তখন যদি বলা হয় ইয়েস, ইয়েস যদি বলা হয় আদার পারপাসে, তখন কন্ট্রিবিউশন ফ্রম অ্যাভেলেবল ইউজ, মানে কি ইয়েস যদি বলা হয় কন্ট্রিবিউশন ফ্রম অল্টারনেটিভ ইউজ, সেটা হচ্ছে রিলিভেন্ট কস্ট। আর যদি নো বলা হয় নেট রিয়েলাইজেবল ভ্যালু হবে আপনার রিলিভেন্ট কস্ট। আমি ফ্লোটা দেখিয়ে দিব, ফ্লোটা কেমন? Material, material কি অলরেডি ইনভেন্টরিতে আছে? যদি ইয়েস করি, ইয়েস করি, তাহলে আমাদের বলতে হবে will they be replaced? Will they be replaced? যদি রিপ্লেসমেন্ট এখানে যদি ইয়েস বলি, ইয়েস বলি, তাহলে কি রেলিভেন্ট কস্ট হবে? রেলিভেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। এই রিপ্লেসমেন্ট কস্টই হবে কি রেলিভেন্ট কস্ট। রিপ্লেসমেন্ট কস্টই হবে রেলিভেন্ট কস্ট। करी ना দেখতে পাই পড়তে পারি না এই জন্য। এটা হচ্ছে তাহলে রিপ্লেসমেন্ট কষ্টই হবে রেলিভেন্ট কস্ট। আর যদি উইল দে বি রিপ্লেসড, এটা যদি নো বলি, নো বলি, তাহলে নো বলার সাথে সাথেই দুটো প্রশ্ন চলে আসবে যে will they be used for other purpose? Will they be used for other purpose? যদি আদার পারপোজে যদি বলা হয় ইউজ করা হবে কি হবে না, যদি ইয়েস বলি, ইয়েস বললে কন্ট্রিবিউশন ফ্রম অল্টারনেটিভ ইউজ, সিএম ফ্রম alternative use, এইটা হবে রেলিভেন্ট, এইটা হবে রেলিভেন্ট। যদি নো বলি, নো বলি, তাহলে কি হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু, নেট net realizable value হচ্ছে আপনার relevant for material। আর এখানে যদি নো বলি তাহলে কি net purchase cost of purchase, এইটা হবে কি relevant cost। relevant cost একটা নেটে relevant cost হবে কি হবে না, প্রথমে ইয়েস নো এইভাবে বিভিন্ন প্রশ্ন করে, তিনটা প্রশ্ন করে আমাকে জেনে নিতে হবে যে এই
ম্যাটেরিয়ালটা রেলিভেন্টের মধ্যে হবে কি হবে না। আমরা টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং একটা করলে, দুটো করলে আমরা ম্যাটেরিয়াল সংক্রান্ত রেলিভেন্সিটা খুঁজে নিতে পারবো। ইনভেন্টরি স্টক যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে যদি ওটা ইউজেবল হয়। আমরা আরেকবার এই জিনিসটাকে বলি, যেটা প্রথমে বলেছিলাম, যদি কিনা আমাদের ইনভেন্টরি আছে, সে ফর এক্সাম্পল আমাদের ইনভেন্টরি নাই, আমরা একটা ডিসিশন দিতে পারছি, তাহলে ইনভেন্টরি না থাকলে আমাদের কোনো চিন্তা নাই, যে দামে কিনবো সেটাই রেলিভেন্ট কস্ট অফ পারচেজ। ব্যাস। এরপরে আমাদের ইনভেন্টরিতে আছে, কিন্তু আমাদের সেটা ইনভেন্টরিতে আমাদের এখন লাগে, ইনভেন্টরিতে আমাদের লাগে, ইনভেন্টরিতে লাগে, লাগলে কোনটা? লাগলে হচ্ছে যে আমাদের যদি কন্ট্রিবিউশন ফ্রম অল্টারনেটিভ ইউজের যে কন্ট্রিবিউশন সেটা আমাদের রেলিভেন্ট কস্ট। আর যদি এইটা মানে উইল ক্যান বি ইউজ ফর আদার পারপাস, যদি নো হয় তাহলে কি হবে? যদি রিপ্লেস করা লাগে না, রিপ্লেস করা লাগবে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে যদি অল্টারনেটিভ কোনো ইউজ থাকে, রিপ্লেসমেন্ট কি ইনভেন্টরিটা রিপ্লেস, তাহলে ইয়েস যদি হয় কন্ট্রিবিউশন ফ্রম আদার অল্টারনেটিভস, আর কি নো যদি হয় নেট রিয়েলাইজেবল ভ্যালু। অর্থাৎ আমার যদি স্টকে গুডসটা থাকে, সেই গুডসটা যদি আমার এক্সিস্টিং কোনো কাজে লাগে, তাহলে সেই এক্সিস্টিং কাজের জন্য আমাকে বাইরের থেকে কিনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? আমার বাইরে কেনার যে কস্ট, সেই কস্টে আমার রেলিভেন্ট কস্ট, কারণ সেটা আমাকে কি রিপ্লেসমেন্ট করে দিতে হচ্ছে। এই যে ইয়েস করলাম, রিপ্লেস করলে রিপ্লেসমেন্ট কস্ট উইল বি দ্য রেলিভেন্ট কস্ট। ঠিক আছে? আর কি যদি নো বলা হয়, রিপ্লেস করতে হবে না বলা হয়, তাহলে এর নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ ইউজ আছে, অল্টারনেটিভ ইউজ যার তার জন্য যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে রেলিভেন্ট কস্ট। আর যদি এটা কোনো অল্টারনেটিভ ইউজ না করার অপশন থাকে, তাহলে কি নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ দ্যাট ম্যাটেরিয়াল। আমরা এইটা এখনো পর্যন্ত না বুঝলে আমরা ম্যাথসের মাধ্যমে বুঝে দেব। যেমন Z Limited has 50 kgs of material P in inventory, which was bought 5 years ago for $70. It is no longer used, but could be sold for $3 per kg. Z Limited is currently pricing a job that could use 40 kgs of material P. Material P 40 kgs use করতে হয়। The relevant cost of P, material P that should be included in the contract is টাকা কত? বলতে the Z Limited has 50 kgs of material P in inventory, which was bought 5 years ago at $70 করে $70 কেনা হয়েছে। It is no longer used, but could be sold $3 করে, $3 করে সেল করা যায়। তবে প্রশ্নগুলো করে একবার করে যে আমার ইনভেন্টরিতে আছে মাল, আমার মানে রিপ্লেসমেন্ট করতে হয় কি হয় না? রিপ্লেসমেন্ট করতে হবে না, কারণ এই জিনিসটা লাগছে না। এর কোনো অল্টারনেটিভ ইউজ আছে কি নাই? এর কোনো অল্টারনেটিভ ইউজ নাই। নেট রিয়েলাইজেবল ভ্যালু, নেট রিয়েলাইজেবল ভ্যালু কত করে? $3 করে। এখানে একটা ভুল আছে অঙ্কের উত্তরের সাথে, উত্তরে $2 করে করা আছে। এখানে রিপ্লেস হতে কোন ক্ষেত্রে রিপ্লেস ঠিক আছে? এক্ষেত্রে যদি রিপ্লেস হইতো, নাই বলেই তো এনআরবি হইল। যদি রিপ্লেস হইতো সেক্ষেত্রে রিপ্লেসটা ঠিক কোশ্চেনটা এরকম যে রিপ্লেস কোন রিপ্লেস? আমরা যখন আরেকটা অঙ্ক করবো তখন আমরা এই জিনিসটাই চলে আসবো। ঠিক আছে? তাহলে কি এটার উত্তরটা কি হলো? আমার $3 করে
40 কেজি কিনতে হবে, মানে 3 4 12 $120 আমার রেলিভেন্ট কস্ট ফর দ্যাট পারপাস, ফর এ স্পেসিফিক ম্যাটেরিয়াল, অনলি ম্যাটেরিয়াল। বুঝছেন? বুঝছেন সবাই? হ্যাঁ, বুঝছেন? না বুঝলে আবার বলবো। মানে আমার এখন 3 টাকা করে কিনে বিক্রি করে ফেলতে পারি আমি, তাহলে আমি 3 টাকা করে আমি এর কস্ট ধরি, তাহলে অ্যাটলিস্ট আমার মানে ওই রেশনাল হবে, ধরাটা আমার রেশনাল হবে। তো মার্কেট প্রাইস ইজ মনে করেন 12 নতুন যদি কিনতে চান, বাট আপনার কি এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই, আপনি ইউজ করছেন, ইউজেবল আছে, মার্কেটে 3 টাকা করে বিক্রি করতে পারছেন, তার কোম্পানিতে ইন্টার কোম্পানি ট্রান্সফার 3 টাকা করে অ্যাকসেপ্ট করেন। এখন when you are deal with some transfer pricing, তখন যে ডিপার্টমেন্ট এই মনে করেন যে র মেটেরিয়ালটা হোল্ড করে, যার লাগে, যার জন্য কেনা হয়েছে 5 বছর আগে, সে আস্ক করবে যে না না 3 টাকায় বিক্রি করতে পারি ঠিক আছে, বাট মার্কেটটা কিনতে গেলে ওনার লাগতো 9 টাকা, আমাকে 9 টাকা করে দেওয়া হোক, ইন্টারনাল ট্রান্সফার 9 টাকা করে দেওয়া হোক, তখন কনফ্লিক্ট তৈরি হবে। 9 টাকা করে হলে এর আবার প্রফিটেবিলিটি কমে যাবে। এই যদি 9 টাকার উপরে 12 টাকা করে কিনতে হতো কোম্পানি, তাহলে কি হতো, এর কোম্পানির ওভারঅল 12 টাকা করে আউটফ্লো হয়ে যেত। আর কি হতো, আর এই যে 2 টাকা করে 3 টাকা করে সে যে ম্যাটেরিয়ালটাকে বিক্রি করতে পারছে, সেই বিক্রিটা কি হতো, আপনার স্টপ হয়ে যেত। মানে বিক্রিটা ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে বিক্রিটা ইজি হয় না, কবে আপনার লোক আসবে তার কাছে বিক্রি করবেন, রাদার আপনি এখন ট্রান্সফার করে দিচ্ছেন, বিক্রি হয়ে যাচ্ছে, ইজি হলো। তাহলে এখন যে ডিপার্টমেন্ট 9 টাকা করে চাবে 12 টাকার জিনিস, বলে আমার 9 টাকা করে দেওয়া হোক অ্যাটলিস্ট ট্রান্সফার প্রাইসিং। আর যে ডিপার্টমেন্ট কি সেই ডিপার্টমেন্ট বলবে যে আপনার তো আনইউজড ওটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার ওটা 9 টাকা করে দিতে 5 বছর আগে কিনেছেন, কোয়ালিটি সম্পর্কে আমি আই ডোন্ট নো কোয়ালিটি কি হবে, আমি ওটা ইন্টার কোম্পানি ট্রান্সফার করলে আমি এটা আপনার 3 টাকা করে নিতে পারি অ্যাটলিস্ট। এইভাবে সে একটা আর্গুমেন্ট হয়, আর্গুমেন্টের মাধ্যমে নেগোসিয়েশন, কোম্পানির ডিপার্টমেন্টের কোম্পানি এটা নেগোসিয়েশন হয়। ওকে, তখন বলে দেয় তোমার 9 টাকা করে আমি অ্যাকসেপ্ট করলাম, ওকে ডিমোরালাইজ করলাম না, আর তোমার যে মানে 3 টাকা অ্যাকসেপ্ট করলাম, ডিমোরালাইজ করলাম, তখন ইমেলেট করবো, তখন এর 3 টাকা করে পার্টিস করতে 9 টাকার পার্টিস সেল দেখাবো, দেখি যে বাকি যে 6 টাকার যে ডিফারেন্স ম্যানেজমেন্ট হিসেবে দেখাবো, বা অন্য কোনোভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করবো। বাট প্রফিট কি আমার কি হচ্ছে, প্রফিটেবিলিটি আমার বেড়ে যাচ্ছে, কারণ আমি যদি কিনতে হতো 12 টাকা করে 40টা ইউনিট, তাহলে আমার কত হতো, 4×36 $360 আমার বাইরে চলে যেত। আর কি আমার এই যে $120 আমার ইন্টার কোম্পানি যে ইউজ হওয়ার সাথে সাথে কি আমার রিলিজ হয়ে যাচ্ছে ফান্ডটা, এই ফান্ডটা রিলিজ হয়ে গেল, তাহলে $360 বাইরে যাওয়া বন্ধ হলো, আর $120 আবার ইউজ হয়ে গেল, তাহলে এটা কোম্পানি বেনিফিটেড হলো না, কোম্পানি বেনিফিটেড হলো, তাহলে কোম্পানি এই বেনিফিটটা দিতে পারছে, তাহলে আলটিমেটলি কোম্পানি বেনিফিট পাচ্ছে, কিন্তু ওই মানে আপনার ওই 3 টাকা 12 টাকা 9 টাকা ডিফারেন্স এই কোম্পানি বেনিফিটেড হচ্ছে, অর্থাৎ 9×4 36 $360 বেনিফিট কোম্পানি আলটিমেটলি রিসিভ করতে পারছে, কারণ এটা তো আলটিমেটলি বিক্রি হবেই, $3 বিক্রি হবেই। সো এইটা রেলিভেন্সের মধ্যে আসছে। তাহলে কি আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এটা ট্রান্সফার প্রাইসিং এর পার্সপেক্টিভে বলতাম, এখন আমরা এই ডিসিশন মেকিং পার্সপেক্টিভে যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র যে এইটা ইনভেন্টরিটা আছে, ইনভেন্টরিকে বিক্রি করা যায়, এটা রিপ্লেসমেন্ট করার দরকার নাই, যার ফলে যেটা বিক্রি করা যায় সেই দামটাই এর জন্য, এই ওয়ার্কের জন্য, এই জবের জন্য রেলিভেন্ট কস্ট, উইচ ইজ টাকা মানে 3×40 $120. Just of understanding 3, a firm is currently considering a job that requires 100 kgs of raw materials. There are 2 possible situations. Number 1, 2 possible situations. Number 1, the material is used regularly within the firm. Within the firm, regularly used hoy. A situations. Acha. The present inventory is taka is 10,000 kgs, which was purchased 1.8 per kg.
the current purchase price is 2 per kg. What is the relevant cost per kg? Per kg relevant cost কত? 2 টাকা। কারণ কি রিপ্লেসমেন্ট করে দিতে হবে। রিপ্লেসমেন্ট মানে মার্কেট ভ্যালু। রিপ্লেসমেন্ট করতে হবে। ইয়েস, তার রিপ্লেসমেন্ট করা মানে মার্কেট ভ্যালু। 2 টাকা। কিভাবে বুঝলেন স্যার রিপ্লেসমেন্ট করতে হবে? বলে দেওয়া আছে। The material is used regularly within the firm. মানে কি এই কোম্পানিতে রেগুলারলি ইউজ হয়, তাহলে আমি যদি প্রেজেন্ট স্টক থেকে নেই সেটা কম দামে কেনা আছে, তাকে তো আমাকে মার্কেট প্রাইস থেকে কিনে আবার সেখানে ভর্তুকি দিয়ে আসতে হবে, বলে সাবস্টিটিউট করে দিয়ে আসতে হবে। তাহলে তার সাবস্টিটিউট যেটা দাম, সেই দামটাই আমার এখানে রিলেভেন্ট কস্ট। আমি এখন ম্যাটেরিয়াল নিতে পারি ইচ্ছা করলে, আমি ইনভেন্টরি নিয়ে যেতে পারি, বাট আমাকে ওটাকে মার্কেটে প্রায় কিনে আমাকে ওটাকে। তাহলে স্যার এখানে রিপ্লেস বলতে বোঝাচ্ছে যদি আমি স্টোর থেকে নিই আর ওই জায়গাটা আবার ফিল আপ করে দিতে হচ্ছে স্টোরটা, মানে নতুন মার্কেট থেকে কিনে ইউকিউ ফিল আপের জন্য আবার প্রসেস করতে হবে, ম্যাটেরিয়াল আবার অনগোয়িং রাখতে হবে, আবার করতে হবে, প্রোডাকশন অনগোয়িং রাখতে হবে। এই সেন্সে রিপ্লেস বলা হচ্ছে। এই সেন্সে রিপ্লেসমেন্ট বলা হচ্ছে। ক্লিয়ার? নাম্বার B, the company has 2000 kgs in inventory. Inventory আছে 2000 kgs, but bought 2 years ago for taka 1.5 per kg, but no longer used for any of the firm's product. 2 বছর আগে কেনা হয়েছে 2000 kgs 1.5 টাকা করে, কিন্তু এখন এই প্রোডাক্টটা কোনো কাজেই লাগে না। The current market price for the material is taka 2, but the company would sell it taka 0.80. What is the relevant cost of for material? Relevant cost for material কি হবে বলে যে ম্যাটেরিয়াল টুক লাগে আমার টোটাল কত ম্যাটেরিয়াল আমার লাগবে? টোটাল ম্যাটেরিয়াল লাগবে 1000 ইউনিট, 1000 কেজিস। 1000 কেজি আমার 2000 কেজি আমার র মেটেরিয়াল লাগবে। টোটাল রিকোয়ারমেন্ট 1000 কেজি আছে, 1000 kgs from a stock, যেটার দাম কত? 80 পয়সা করে। মার্কেট মূল্য 0.8, তাহলে 800 ডলার। আর বাদ বাকি 1000 kgs from market, মার্কেট 2000 করে বলে 4000 মানে 4800। টোটাল রিকোয়ারমেন্ট কত? 2000 না? 2000। তাহলে 1000 তো স্টক থেকে নিলাম, আর 1000 তো 2 টাকা করে না মার্কেট ভ্যালু? 2 টাকা করে। ও 2000 তাহলে 2800। ক্লিয়ার? দেখেন 3টা প্রথমটা আছে 2, তারপরটা আছে কত? The relevant cost is 800. The materials are immediately but there are no longer used. Material request. আমি একটা ভুল করলাম, এখানে আমি ভুল করলাম। যদি মনে করি এটা আমার একটা অঙ্ক যদি মনে করেন, তাহলে ইনডাক্টেস ঠিক আছে, ইনডাক্টেস ঠিক আছে। যদি আমি ফিগারটা চেঞ্জ করে ফেলি, যেখানে বলছে কোম্পানিতে আছে 2000 ইনভেন্টরি আছে, আর লাগছে হচ্ছে 1000 ইনভেন্টরি। আর আমি যদি এই অঙ্কটা হয়ে গেছে উল্টা, তাহলে 2000 লাগছে
1000 ইনভেন্টরিতে আছে, সেই ক্ষেত্রে এইটা রেলিভেন্ট। ক্লিয়ার? আর অঙ্কেতে দেওয়া আছে যে 1000 ইনভেন্টরি লাগবে আর কোম্পানিতে ইনভেন্টরি আছে 2000, তাহলে 1000-এর দাম 80 পয়সা করে 800। ক্লিয়ার? যতটুকু রিকোয়ারমেন্ট সেইটুকুর ভ্যালুটাই সেইটুকু রিলেভেন্ট। তাহলে এইটা আমি উল্টিয়ে ফেলেছি। বুঝতে পারছি। ম্যাটেরিয়াল নিয়ে যখন আমাদের কোনো আসবে তখন আমাদের এই চার্টটা ফলো করা, আর আমাকে নিজেকে চিন্তা করে বের করে যে আমার ম্যাটেরিয়াল যেমন অঙ্কগুলা পড়লাম, অঙ্কগুলা মাস পর আমি যদি প্র্যাকটিস করি এখন কি হবে, পড়ি বেশিরভাগ বিভিন্ন মানে আপনার ওই আপনার কোয়ান্টিটিস গুলা চেঞ্জ করে, তখন আমার মাথার মধ্যে রেজিস্টার হয়ে যাবে জিনিসটা। তখন ওই চার্টটা ভুলে গেল মাথার মধ্যে, আমার অবজেক্টিভ গুলা সব রেজিস্টার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন step in understanding 4. A new contract requires the use of 50 tons of material, tons of metal ZX. There are 25 tons of ZX in the inventory at the moment, which were bought for $200 per ton. But 25 টন মাল আছে, $200 করে দাম স্টোরে আছে, আর কোম্পানির প্রয়োজন $50। ওই আগেরটা রিভার্স হয়ে যাবে। ঠিক আছে? The company no longer has any use of metal ZX. Metal ZX এর কোনো ইউজ কোম্পানি কাছে আর নেই। The current purchase price is টাকা 210 করে কারেন্ট পারচেজ প্রাইস করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাকে 25টা স্টোর থেকে পাবো, আর কিনতে হবে 25টা। এটা তো ঠিক আছে। 25 tons from a store, ঠিক আছে। আর 25 tons from market, 25 tons from market মানে কত? 210। ক্লিয়ার? এখন এই 25 এর দাম কত এটা আমরা অ্যাসেস করে ফেলছি। The current, the metals could be disposed for a net scrap profits টাকা 150 per ton। মানে এই মেটাল গুলো আমি স্ক্র্যাপ করে ফেলতে পারি 150 পার টনে। 25টা যে স্টোরে আছে 150 করে আমি করতে পারি। তাহলে ওখান থেকে 150 ভ্যালু, অন্য কোনো ইউজ নাই, তাহলে এইটার জন্য 25 ইন্টু 150 করলে যা হয় সেটাই হবে এর জন্য রিলেভেন্ট কস্ট, which comes to কত? Which comes to 190, 25 tons into 150 মানে 3750, আর 25 tons into 210 মানে 5250, যোগ করলে 9000। The relevant cost for these alternatives are for only material cost. For material cost will be টাকা 9000. Clear? Relevant cost of labor. এরপরে কি হলো? Relevant cost of labor. Labour-এর জন্য relevant cost কেমন? ম্যাটেরিয়ালের জন্য আমরা আলোচনা করলাম, বুঝলাম, সবকিছু বুঝলাম। লেবারকে বুঝতে হবে। লেবারকে বুঝতে হবে কেমন করে? যে সেখানে কি কোনো আইডেল ক্যাপাসিটি আছে? যদি আইডেল ক্যাপাসিটি আছে, আইডেল ক্যাপাসিটি ইউজ করার যাবে কিনা, গেলে সেখানে আবার কোনো এমবার্গো আছে কিনা, তাহলে করে আইডেল ক্যাপাসিটি আছে,
আবার মনে করেন ইউনিয়নও এখানে খুব স্ট্রং, সেই ক্ষেত্রে আইডল ক্যাপাসিটি ইউজ করতে গেলেও দেখা যাচ্ছে যে ওই ইউনিয়নরা অনেক সময় ডিস্টার্ব করে, অনেক সময় এফিসিয়েন্সি মানে ড্রপ করে দেয়, যে আইডল ক্যাপাসিটি যদি না থাকে, এটা যদি না বুঝতে পারি ড্রপ করে দেয়। তো আমি আমার এফিসিয়েন্সি লেভেল দিয়ে আমি আইডল ক্যাপাসিটি বুঝছি আছে। এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে ডাজ স্পেস মানে স্পেস ডাজ দেয়ার ইজ ইন স্পেস ফর আইডল ক্যাপাসিটি অর স্পেয়ার ক্যাপাসিটি, এটা ওটা আইডেন্টিফাই করতে হবে। যদি এটাকে বলে ইয়েস, যদি বলে ইয়েস তাহলে কি বলা হবে, নীল কস্ট আনলেস ওভারটাইম ওয়ার্ক অর এক্সট্রা লেবার হায়ার, কোনো কস্ট আসবে না যদি কিনা আমরা কোনো ওভারটাইমের জন্য কোনো পেমেন্ট না করা হয় বা কোনো লেবার হায়ার করা হয়। যদি ইয়েস হয়, ইয়েস আপনার স্পেয়ার টাইমটা আছে, তাহলে যদি ইয়েস বলা হয় তাহলে হবে কি কোনো কষ্ট হবে না আনলেস ওভারটাইম ওয়ার্ক। ওভারটাইম ওয়ার্কটার জন্য আমি টাকা দিতে লাগিয়েছি, কিন্তু ওভারটাইম না হলে আমি টাকা দিব না। আর কি যদি কোনো এক্সট্রা লেবার বাইরে হায়ার করা হয় তার জন্য টাকা দিব, অন্য কোনো টাকা আমি দিব। ক্লিয়ার? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ক্যান এক্সট্রা মানে এমপ্লয়িজ বি হায়ার, ডাজ স্পেয়ার ক্যাপাসিটি এক্সিস্ট? তার সাথে সাথে হচ্ছে নো, ক্যান এক্সট্রা এমপ্লয়িজ বি হায়ার, তাহলে নিশ্চয়ই এক্সট্রা এমপ্লয়ি হায়ার করতে হবে। তখন বলছে যে ইয়েস যদি হয় কস্ট অফ হায়ারিং, আর যদি নো হয় তাহলে কি কন্ট্রিবিউশন ফ্রম অল্টারনেটিভস প্রোডাক্টস হুইচ মাস্ট বি অ্যাবান্ডন টু ক্রিয়েট স্পেয়ার ক্যাপাসিটি। মানে আমি আমার লিমিটেড ওয়ার্কস মানে লেবার আওয়ার্স আমার কাছে আছে, বলে 1000 লেবার আওয়ার্স আমার কাছে আছে, এখন আমাকে আরেকটা জব আমাকে নিতে হচ্ছে, এখন এই 1000 লেবার আওয়ারে আমি ইউজ করছি, আর একটা লেবার মানে ওয়ার্ক নেওয়ার কারণে আমার 100 লেবার আওয়ার লাগছে। তো সেই 100 লেবার আওয়ার আমি কি করতে পারি, আমি অনেকভাবে ফুলফিল করতে পারি। একটা হচ্ছে যে আমি বাইরে হায়ার করতে পারি, আমি ওভারটাইম কাজ করাতে পারি, ক্লিয়ার? অর আমি এক্সিস্টিং যেসব কাজ করতো লেবারটা সেসব কাজ কিন্তু ড্রপ করতে পারে। মনে করেন এক্সিস্টিং একটা কাজ করতো, একটা প্রোডাক্ট তৈরি করতো, সেই প্রোডাক্টে 10 ঘন্টা 10টা প্রোডাক্ট তৈরি করতো, সে ফর এক্সাম্পল। তাহলে 100 আওয়ার্স আবার এই লেবার এই ওয়ার্কটা যদি না করি 100 আওয়ার্স আমার বেঁচে যায়, আর এই 100 আওয়ার্সে আমি ওই জবটা আমি অ্যাডপ্ট করে নিতে পারি আমার সাথে। তাহলে এই যে জবটা আমি ছেড়ে দিলাম, ওই জবটা রিসিভ করবার জন্য এই জবটা যেটা ছেড়ে দিলাম, এইটার যে কন্ট্রিবিউশন মার্জিন লস করলাম, ওই কন্ট্রিবিউশন মার্জিনটা হচ্ছে আমার এখানে লেবার কস্ট। লেবারকে যাই পেমেন্ট করি না কেন লেবার কস্ট, লেবারকে পেমেন্ট করার প্রশ্ন আসছে না, যেহেতু আমি উইদিন মাই বাজেটের মধ্যে আমি লেবার কস্টটাকে রাখছি, কারণ আমি কোনো এক্সট্রা পেমেন্ট এবং কিছু দিচ্ছি না। তারপর যদি মনে করেন ওইটা দেওয়ার পরও আমার যদি আরো কিছু ইভ্যালুয়েশন আসে যে হ্যাঁ 100 লেবার আওয়ার আপনি ছাড়লেন তো ঠিকই আছে, এরপর আপনাকে আরো অ্যাডিশনাল কিছু দিতে হবে, টাকা খরচ করতে হবে, কারণ কি আপনাকে নতুন কাজ দিচ্ছেন তার জন্য বেশি পরিশ্রম হবে, তার জন্য আপনাকে কিছু অ্যাডিশনাল পে করতে হবে। সেই সব কারণে যে যদি কোনো কস্ট বাড়ে সেই কস্টটা আপনার ওই কন্ট্রিবিউশনের সাথে যোগ বুঝতে পারলাম আবার লেবার কস্ট কত, লেবার কস্ট হবে এইটার যে কন্ট্রিবিউশন মার্জিন সেটা, লেবার কস্ট বাড়ছে না কিন্তু যেটুকু বাড়বে ইনক্রিমেন্টটা সেটা আমার লেবার কস্ট তো ফিক্সড, বাট আমি নতুন একটা ওয়ার্ক রিসিভ করবার জন্য যেটুকু আমার কস্ট বাড়বে সেটাই হচ্ছে আমার লেবার কস্ট। তাহলে নতুন ওয়ার্ক নেওয়ার জন্য আমার ওভারটাইম দিতে হতে পারে, সেটাই আমার লেবার কস্ট ওই নতুন ওয়ার্ক নেওয়ার জন্য। আবার কি করতে হতে পারে, বাইরের থেকে লোক হায়ার করতে হতে পারে, সেটা আমার লেবার কস্ট ওই নতুন কাজ দিতে হচ্ছে। আমার লেবার কস্ট একটা পর্যন্ত তো ফিক্সড, একটা পর্যন্ত ফিক্সড, ওই পর্যন্ত ঠিকই আছে, ওর মধ্যে অ্যাকোমোডেট করতে পারলে ওকে, না করা যায় তখন আমাকে কি ওভারটাইম দিতে হবে, তাহলে সেইটা
হচ্ছে আমার লেবার কস্ট ওই নতুন জবের জন্য। আর কি ইনক্রিমেন্টাল যদি কোনো কাজ মানে বাইরে থেকে কাউকে হায়ার করা হয় সেইটাও আমার লেবার কস্ট। আবার মনে করেন নতুন একটা কাজ নেওয়ার জন্য আবার কিছু কাজ বাদ দিতে হচ্ছে, কিছু কাজ যদি বাদ দিতে হচ্ছে তার থেকে আমি কিছু কন্ট্রিবিউশন পেতাম না, সেই কন্ট্রিবিউশনটা লস হয়ে যাচ্ছে না, সেটা আমার এই নতুন জবের জন্য লেবার কস্ট হিসেবে আসবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? বুঝে আসে না, অঙ্কটা দেখলে বুঝে তো লাগবে। ইলাস্ট্রেশন নাম্বার 2 কি বেশি ট্যাক্স হয়ে যাচ্ছে না আজকে এগুলো থাকবে নাকি? এইটা লেবার কস্টটা করে দিব পরে ফেলে একই জিনিস কথাবার্তা। নাম্বার 8, 100 hours of unskilled labor are needed for a contract. একটা কন্ট্রাক্ট দিতে যাচ্ছে যার জন্য 100 hours unskilled labor প্রয়োজন। The company has no surplus capacity, কোনো surplus capacity নাই at the moment, but additional temporary staff could be hired টাকা 6.50 per hour, 6.5 টাকা করে অ্যাডিশনাল একটা লেবার আমি নিতে পারবো, পার আওয়ারে নিতে পারবো। What is the relevant cost of the unskilled labor on the contract? ওই কন্ট্রাক্টের জন্য আবার কতটা লেবার কস্টের রেলিভেন্ট কস্ট হিসেবে ধার্য হবে। কস্ট তো এলিমেন্ট আছে বিভিন্ন, তো লেবার কস্ট একটা কস্ট, ম্যাটেরিয়াল কস্ট একটা কস্ট। যখন মনে করে একটা অঙ্কের মধ্যে 3-4টা এলিমেন্ট দিয়ে আসবে, ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করতে হচ্ছে, লেবার নিয়ে চিন্তা করতে হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড চিন্তা, সবগুলো আমি নিয়ে তারপর বিচার করবো যে আমি এই মানে আপনার কন্ট্রাক্টটা নিব কি দিব না, বা এই অল্টারনেটিভ আমি অ্যাকসেপ্ট করবো কি করবো না। আমরা লেবার আলাদা করে শিখছি কি কারণটায়, একটা এলিমেন্ট হিসেবে শিখছি, বাট আমি যখন হোল যখন সার্কামস্টেন্সেসটা আসবে তখন প্রত্যেকটা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব আলাদা আলাদা করে, তারপরে রেভিনিউ আলাদা আলাদা করে আমাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে যে আমার যে প্রপোজাল দিচ্ছি সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করবো কি করবো না। শুধুমাত্র লেবার নিয়ে কিন্তু শেষ না, একটা এলিমেন্ট দিয়ে শেষ, একটা এলিমেন্ট শেষ করতো। যদি এইটা মনে করা হয় যদি লেবার সংক্রান্ত আমাকে ডিসিশন চাই, লেবার সংক্রান্ত ডিসিশন পর্যন্ত আমার শেষ, অন্য কিছু জিনিস না, ঠিক আছে? তাহলে এইটার জন্য কি হচ্ছে যে $100 100 আওয়ার্স ইন্টু 6.5 পার আওয়ার মানে 650 টাকা হচ্ছে রেলিভেন্ট কস্ট। কারণ আমার এই $100 100 আওয়ার্সের আমার ক্যাপাসিটি নাই, আমার অ্যাডিশনাল টেম্পোরারি স্টাফ বাইরে থেকে হায়ার করতে হবে। 2 নাম্বার, 100 hours of semi-skilled laborers are needed for a contract. The company currently has 300 worth of spare capacity. 300 ক্যাপাসিটি আছে, আর 300 নাই। 300 লেবার আওয়ার আছে, আমার লেবার আওয়ার প্রয়োজন কত? 100, আর কোম্পানি আছে 300। There is a union agreement that there are no layoffs, কোনো layoffs হবে না। ইউনিয়ন এগ্রিমেন্ট আছে, কোনো layoffs হবে না। The work are paid 8.5 per hour. What is the relevant cost of semi-skilled labor on the contract? এই কন্ট্রাক্টে লেবার কস্ট কত হবে? লেবার কস্ট 0। কারণ কি আমার 100 লেবার আওয়ার দরকার, 200 আমার স্পেয়ার আছে, আমি 100 লেবার আওয়ার ইউজ করবো, অসুবিধা তো নাই। আর এখানে লে অফ হওয়ার কোনো চান্সেস নাই, লে অফ হওয়ার বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। তাহলে আমি এখানে পড়তে হবে কি লেবার আওয়ার কস্ট উইল বি 0। এতে তাহলে কি 650? হ্যাঁ, এটা 650, যেহেতু ওর ফুল ক্যাপাসিটি সে ইউজ করছে। তারপরে টেস্ট অফ 5, JED Limited is pricing a job that involves the use of 20 hours of skilled labor and 50 hours of semi-skilled labor. একটা জব কনসিডার করছে যাতে 20 লেবার আওয়ার স্কিল্ড এর জন্য প্রয়োজন, স্কিল লেবার আওয়ার প্রয়োজন,
আর 50 hours like a semi-skilled laborers. The 4 existing skilled workers are paid $15 per hour with a minimum weekly wages of টাকা 450. মানে কি মিনিমাম উইকলি তাকে কত কাজ করতে হয়? 30 ঘন্টা। 450 ইন্টু ডিভাইডেড বাই 15 মানে 30 ঘন্টা তাকে কাজ করতে হয় মিনিমাম। ঠিক আছে, দে আর কারেন্টলি ওয়ার্কিং 24 আওয়ার্স এ উইক। এখন তারা 24 আওয়ার্স করে কাজ করে, তাহলে 30 ঘন্টা কাজ করার কথা, 24 আওয়ার্স করে কাজ করে, মানে 6 ঘন্টা করে কি থাকে? স্পেয়ার থাকে। 4 জনে 424 লেবার আওয়ার্স স্পেয়ার আছে। আমার লেবার আওয়ার্স স্কিলের জন্য প্রয়োজন কত? 20। তাহলে স্কিলের জন্য কোনো লেবার আওয়ার আমার প্রয়োজন হচ্ছে না, কস্ট উইল বি 0। এখন সেমি স্কিলের জন্য কি আসছে দেখি। The semi-skilled workforce is currently fully utilized. Fully utilized. They are each paid টাকা 10 per dollar, 10 per hours, with overtime payable মানে at time and a half, মানে দেড় গুণ। 10 টাকা করে পায়, তাকে 15 টাকা করে দিতে হবে। যদি অ্যাডিশনাল ওয়ার্ক তাকে দিয়ে করানো হয়। Additional workers will be hired for 12 per hour, মানে অ্যাডিশনাল ওয়ার্কার আমি হায়ার করতে পারবো, তাকে $12 করে দিতে হবে। বলছে ক্যালকুলেট দ্য রিলিভেন্ট কস্ট ফর জেড লিমিটেড জব। এই জবের জন্য রিলিভেন্ট কস্ট কত? তাহলে আমার স্কিল্ড ওয়ার্কারের কোনো সমস্যা হচ্ছে না, সেমি স্কিলের সমস্যা হচ্ছে। সমস্যাটা কোথায়? 50 লেবার আওয়ার্স। 50 লেবার আওয়ার্স আমি যদি ফুলফিল করতে চাই এক্সিস্টিং দিয়ে, তাহলে কি করতে হবে? আমাকে 15 টাকা করে দিতে হবে। তাহলে 50 লেবার আওয়ার্স 15 করে